ভোটে অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের নতুন কৌশল, জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল, অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া, তুরাগে ডুবে যুবকের মৃত্যু, একজন আটক, কয়েক জেলায় নাশকতা। রাজধানীতে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি রংপুরের ব্যবসায়ীর। পরিবারের দাবি বন্ধু জরেজ হত্যায় জড়িত, রয়েছে ফোন রেকর্ড। নয়, একবার বলতেছে তোর ভাই কোথায় গেছে আমি জানি না, একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে, একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই, আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াত সহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ১৮০ কার্যদিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে, আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয়। কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবাধকতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ, এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা, সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায়, প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি। এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে। তারা বলেছেন করতে হবে, এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানেই করতেই হবে। এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করেননি। আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি, এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো এটা শক্তিশালী কোনো বিধান কিনা। সেখানে এক্সপার্টরা বলছে না, তার মতো শক্তিশালী বিধান নয়, তবে কোর্টে যাওয়া যাবে, সেখানে জাজেরা যে রায় দেন সে রায় হবে। তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে। বক্তব্য রাখছিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত 3টি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না। বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন কমিশনের এমন সিদ্ধান্তে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে। বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা। ইসি সচিব জানালেন, বিগত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন, তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। মনের ভিতরে ঢুকে তো বোঝা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পিয়ার রিভিউ, তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে। অধিক্ষেত্রটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে।
তো আমরা যতটুকু মানে মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে। সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। বললেন, সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। হতে পারে সেক্ষেত্রে কেউ 18, কেউ 14, কেউ দায়িত্ব পালন করেছে, নাও বা করতে পারে। কিছু কর্মকর্তা আছে দল কেন, রিয়েলি তারা দলের জন্য কাজ করে, সেগুলোকে বাদ দিতে পারত। আর কিছু আছে না, আমি চাকরি করে আমাকে এই কাজ করতে হয়েছে, আমি তো বাধ্যকর। নির্বাচনে দায়িত্ব পালন এরকম একটা সাংবিধানিক দায়িত্ব, কেউ এই দায়িত্ব দিলে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিটার্নিং অফিসারের জন্য সেরকম পুরো আইনটা তখন তাকে জানতে হয়, তাই এরকম ক্ষেত্রে একেবারে নতুন মানুষ পাওয়াও যেমন কঠিন হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের দিনই জুলাই সনদের উপর গণভোট হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 4টি বিষয়ের উপর করা একটি প্রশ্নেই হ্যাঁ বা না ভোট দিবেন ভোটাররা। এ বিষয়ে কথা বলতে যমুনা নিউজের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে। যেভাবে প্রশ্ন রাখা হয়েছে, সাধারণ জনগণের কাছে সেটা কতটা বোধগম্য হবে বলে মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। মানে দেখুন, এটা সাধারণ জনগণের কথা না, সাধারণ অসাধারণ যে কোনো জনসাধারণের কথাই বলেন। এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে প্রশ্নগুলো অবশ্যই অস্পষ্ট, কারণ এগুলো নিয়ে কোনো ধরনের ক্ল্যারিটি আমরা তৈরি করতে পারিনি। 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্ন মিলে একটা উত্তর, হ্যাঁ বা না। এখন আমাদের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, মানুষজনকে অ্যাটলিস্ট এইটুকু আমাদের বোঝাতে হবে যে সে যদি হ্যাঁ ভোট দেয় তাহলে তার কনসিকোয়েন্সটা কী হবে রাষ্ট্রের কাঠামোর জন্য, সে যদি না ভোট দেয় তাহলে তার কনসিকোয়েন্সটা কী হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ধারণা যে অল্প কিছু মানুষজন ছাড়া যারা পলিটিক্যাল এই ডিসকোর্সটাকে, কনসেনসাস কমিশনের আলোচনাটাকে, এই জিনিসটাকে খুব ক্লিয়ারলি ফলো করেছেন গত প্রায় 9-10 মাস যাবৎ, তারা ছাড়া এই মুহূর্তে কারো কাছেই জিনিসটা খুব স্পষ্ট না। সো সেই অস্পষ্টতা থাকবে এবং সেই অস্পষ্টতাকে আমরা কতখানি সাকসেসফুলি ডিল করতে পারবো বা সেটাকে সমাধান করতে পারবো তার উপরে নির্ভর করবে আমরা গণভোট থেকে প্রকৃত অর্থে মানুষের যে ওপিনিয়ন সেটা কোনো রিফ্লেকশন পাবো কি না। সো সেই অস্পষ্টতা থাকবে, বাট সেটাকে দূর করার উপায় নিশ্চয়ই আছে। দীর্ঘদিন পর গণভোট, তাও আবার সংসদ নির্বাচনের দিনই, তো গণভোটের বিষয়ে জনগণকে কিভাবে সচেতন করা যাবে? এই যে হ্যাঁ, আপনি অ্যাবসলিউটলি রাইট। তার কারণ হচ্ছে আমাদের এই সচেতনতাটাই হচ্ছে আমাদের তৈরি করতে হবে। কারণ আমরা যেটা একটা ভালো জিনিস হচ্ছে যে আমরা যেহেতু নির্বাচনের দিন করতে পারছি গণভোটটা, আমাদের হাতে এখনও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রায় 2-3 মাসের মতো সময় আমাদের হাতে আছে এই জিনিসপত্রগুলোকে জানানোর। এখন আমার কাছে যেটা মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে 48টা বিষয়, শেষ পর্যন্ত 48টা বিষয় নিয়ে আমরা গণভোটটা নিচ্ছি, সেটাকে আমরা জাস্ট 4টা ভাগে ভাগ করেছি, 4টা প্রশ্নে ভাগ করেছি। এখন এই প্রত্যেকটা ধরে ধরে ইনিশিয়ালি আমাদের পক্ষে মানুষজনকে বোঝানো সম্ভব না। আমাদের ইনিশিয়ালি সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেই বড় প্রশ্নটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে শুরু করতে হবে। বড় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোটা দেখেছিলাম গত 15-16 বছর বা আরও আগে থেকে, সেই কাঠামোটা একটা মানুষের জীবনে কী ধরনের ঝামেলা বা সমস্যাগুলো তৈরি করেছে, এবং আমরা যদি সেই কাঠামোতে পরিবর্তন আনি তাহলে তার জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা, পজিটিভ বা ইতিবাচক কোনো পরিবর্তন আসবে কিনা, সেইটা মাথায় রেখে হচ্ছে গিয়ে আমরা প্রথমে মানুষকে সে বড় জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে হচ্ছে গিয়ে রাষ্ট্রের চেহারায় এই জায়গায় পরিবর্তনগুলো আসবে যেটা আপনার জীবনকে পজিটিভলি এফেক্ট করবে। যদি আপনি না ভোট দেন তাহলে যে রাষ্ট্র আপনি দেখেছেন বা যে সরকার আপনি দেখেছেন গত 14-15 বছর বা তারও আগে, আপনি সেই ধরনের একটি সরকার পাবেন। এই ব্রড জায়গাটায় যখন আমরা একটা এগ্রিমেন্টে আসতে পারবো, দেন হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক জায়গাগুলোতে যেতে পারি। স্পেসিফিক ক্যাম্পেইনগুলোতে জায়গায় সবচেয়ে যে জিনিসপত্রগুলো সোজা, যেমন আপনি বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে সেটা নিয়ে আপনি আলাপ আলোচনা শুরু করতে পারেন। সেই জিনিসপত্রগুলো নিয়ে আপনি আস্তে আস্তে আগাতে পারেন। যেটা বললাম, আপনার হাতে 2-3 মাস সময় আছে, আপনার হাতে গণমাধ্যম আছে, আপনার হাতে সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আপনার রাজনৈতিক দলগুলো আপনাকে সাপোর্ট করতে পারে, বাংলাদেশের NGO
এনজিও বা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর অ্যাওয়ারনেস রেজিংয়ের সিগনিফিক্যান্ট আপনার হচ্ছে গিয়ে ভূমিকা আছে, অভিজ্ঞতা আছে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি ট্যাপ ইন করতে পারেন বা তাদের অভিজ্ঞতা আপনি হচ্ছে গিয়ে ধার করতে পারেন। সো আমার মনে হয় সেইভাবে একটা কম্প্রিহেন্সিভ ক্যাম্পেইন প্ল্যান তৈরি করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হওয়ার কথা নয়। আসিফ শান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যমুনা নিউজে যুক্ত হওয়ার জন্য। রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় বাসটি। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণও করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয়জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে ঝাঁপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে। তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি, তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার মানে তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি নাই তো কিছু, দেখছেন আপনারা সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা নিয়ন্ত্রণ করার ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুলিশ জানায় আটক হওয়া যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী তিনি। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে গত 10 দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গতরাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে। সাভারের আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে সরকার মার্কেট এলাকায় হয় এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায় মোটরসাইকেলে করে 2 জন লোক এসে পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নেভায়। মধ্যরাতে মানিকগঞ্জে থেমে থাকা বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে ছিল দ্য হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটি। তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হন বাসে থাকা ঘুমন্ত চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বরগুনার আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়। স্থানীয়রা জানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70-80 ভাগ পুড়ে গেছে। আখাউড়ায় রেল লাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় হয় এই ঘটনা। আখাউড়া রেলওয়ের থানার ওসি জানান দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন জ্বালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। যারা 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশের সুবিধায় করেছেন, তারা আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই, আপনাদের সকলকে স্বাগতম জানাই। সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে, অতীতে হয়েছে, তার কোনো কার্যকর প্রতিবাদ
আমরা এখনো পর্যন্ত দেশে গড়ে তুলতে পারি নাই। কিছু কিছু আইন প্রণয়ন হয়, কোনো কোনো ঘটনার প্রেক্ষিতে আইন আরো কঠিন হয়, কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না। আইনের ফাঁক ফোকর গলিয়ে নারী নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে। কোনো কোনো সময় শক্ত আইনের এই অপব্যবহারগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন, সেদিকেও আমরা অবশ্যই নজর দেব। আজকে আমি বিশেষ করে বলতে চাই, দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণে পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে, তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে। তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীতে, তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। শাহবাগে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। রাজধানী জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার তো বটেই, এলাকাবাসীর চোখেও জল। ঘটনা সংশ্লিষ্ট একটি ফোনের রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে শোনা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা। এর মধ্যে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে দুটি নীল রঙের বাক্স থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহযোগিতায় মেলে পরিচয়। তিনি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক, পেশায় কাঁচামাল আমদানিকারক। স্বজনরা জানান, মঙ্গলবার রাত 9টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল। এরপরই তার ফোন বন্ধ। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে জরেজের সাথে যোগাযোগ করে নিহতের পরিবার। তখন নিহত আশরাফুলের ফোনটি ছিল জরেজের সাথে। আশরাফুলের বোনের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা যায় অসংলগ্ন কথা বলছেন জরেজ। ধারণা ওয়ারে কাজ, কারণ ওই একবার বলতেছে তোর ভাই কোথায় গেছে আমি জানি না, একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে, একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই, আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে, আমার ভাইয়ের ফোন আপনার হাতে কেন? তো করছে যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে। জরেজ মালয়েশিয়া প্রবাসী, কিছুদিন আগে দেশে এসেছেন। বন্ধুত্বের সূত্রে জরেজ জাপান যাওয়ার জন্য 20 লাখ টাকা ধার চায় আশরাফুলের কাছে। সেই টাকা দিতেই ঢাকায় যাওয়া। তার মৃত্যুর জন্য জরেজকেই দুষছেন স্বজনরা। খালি মোবাইল বন্ধ, বউ মোবাইল দেয়, মোবাইল বন্ধ। বিষয় তো চাই, কিন্তু জরেজ তো আছে সাথে। এ ঘটনায় বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। সজ্জন মানুষ হিসেবে খ্যাতি ছিল আশরাফুলের। নিজের গ্রাম তো বটেই, পাশের গ্রামেও দান অনুদান দিতেন তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরকম লোক এই এলাকাত মনে করেন সবারই উপকার করে। শাস্তি যেন হয়, যে উয়ার অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার। এ ঘটনায় শাহবাগ থানা পুলিশের সাথে তথ্য আদান প্রদান করছে বদরগঞ্জ থানা পুলিশ। সামনে এসেছে দুটি নাম। ঢাকায় মামলা করবে পরিবার। তথ্যগুলো আমরা সমস্ত নিলাম, নিয়ে আমরা ঢাকায় দিলাম, ওসি শাহবাগ এবং হলো ডিসি রমনা স্যারকে দিলাম। দেওয়ার পরে ওনারা এগুলো নিয়ে কাজ করতেছে। ওদের পরিবারে যত সন্দেহ যে ওকে যে নিয়ে গেছে ওই এই কাজ করছে এবং হলো যে মারা গেছে ওর মোবাইলটা হলো ওর কাছে। ঢাকা যাওয়ার আগে 40 শতক জমি মাদ্রাসার জন্য দান করেন আশরাফুল। মসজিদ কমপ্লেক্স সহ মাদ্রাসা নির্মাণে 50,000 ইটও দান করেছিলেন তিনি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে
জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত বিচারকের স্ত্রীর অবস্থা শঙ্কামুক্ত। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢোকে। কিছুক্ষণ পরে বিচারকের 9ম শ্রেণী পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার, আহত হয় লিমনও। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারীকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায়, লিমন মাঝে মাঝে পরিবারটির কাছ থেকে টাকা পয়সা চাইত। এ নিয়ে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলি হন বিচারক আব্দুর রহমান। চট্টগ্রামের গত রাতে এনায়েত বাজারে এক ব্যবসায়ী ও রাঙ্গুনিয়ার শ্রমিক দল নেতাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আকাশ ঘোষ। বন্দরনগরের এনায়েত বাজারের বাসিন্দা তিনি। স্বজনরা জানায়, এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। ডিসপ্লে মেরামতের পাওনা টাকা চাইতে গেলে সানি নামের এক যুবকের সাথে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আকাশকে ছুরিকাঘাত করে সানি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল মান্নান নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। ইট পাথরের ঢাকায় দু একটি স্বস্তির জায়গার মধ্যে অন্যতম বোটানিক্যাল গার্ডেন। সেই সবুজ অরণ্যে চালু হয়েছে নতুন অভিজ্ঞতার দুয়ার, বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার পথ। মাটির সঙ্গে সম্পর্ক ফিরিয়ে আনতে এই ব্যতিক্রমী উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন, ছবি তুলেছেন মাহফুজ মিঠু। বয়সের সমষ্টি যতই হোক, এই বাবা মেয়ের ছেলেবেলা একেবারে আলাদা পরিসরে। বাবার বেড়ে ওঠা কাদামাটি গায়ে মেখে, মেয়ে শহুরে মাটির সংস্পর্শ যেখানে বিরল। এই ইট পাথরের শহরে নতুন সংযোজন বেয়ারফুট ট্রেইল বা খালি পায়ে হাঁটার রাস্তা। বোটানিক্যাল গার্ডেনের এই উদ্যোগে তৈরি হয়েছে প্রকৃতিকে আলিঙ্গন করে নেয়ার সুযোগ। বাবার সাথে আমি খালি পায়ে হাঁটছি, তারপর আমার ভালো লাগছে। জুতা খুললাম, মেয়ের সাথে আইসা যে খালি পায়ে হাঁটলাম, মানে আমার একটু শরীরের ভিতরে একটু চেঞ্জ লাগতেছে, ভালো লাগতেছে। কাদামাটি, নুড়ি পাথর, গাছের গুড়ির মতো প্রকৃতির শুদ্ধতম উপাদান দিয়ে তৈরি করা হয়েছে 390 ফুট দৈর্ঘ্যের 6 ফুট প্রশস্ত বেয়ারফুট ট্রেইল। 6টি আলাদা সেকশনে করা পথটি যেন পায়ের তলায় ভিন্ন ভিন্ন অনুভব এনে দেয়। উদ্যোক্তারা জানালেন, প্রতিটি অংশে খালি পায়ে হাঁটার মাধ্যমে মিলবে আলাদা শারীরিক উপকারিতা। মস্তিষ্কে স্ট্রেস বা চাপ কমানো, স্নায়বিক উদ্দীপনা বৃদ্ধি, দৃষ্টিশক্তি বৃদ্ধি, আকুপ্রেশার থেরাপির মতো কাজ করবে এই পথ। বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আছেই, তার প্রমাণও মেলে। পায়ের পাতায় ঠান্ডা মাটির স্পর্শে পুরো শরীরটাই যেন একটু ধীরে শ্বাস নেয়। যে শহরে সময়ের পেছনে নিরন্তর ছুটে চলা আমাদের অভ্যেস, সেখানে একটু থেমে নিজের অস্তিত্বকে অনুভব করা মনের শান্তি ও সমতা অনেকটাই বাড়াতে পারে। অল্পদিনেই ব্যাপক সাড়া পাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের এই উদ্যোগ। বাচ্চাদের নিয়ে বাবা মা কিংবা সবান্ধব খালি পায়ে হাঁটার আনন্দ উপভোগে আসছেন নগরবাসী। গ্রামে যেভাবে আমরা খালি পায়ে হেঁটে যেরকম শরীরে যেরকম ইমেজ পাই, ঠিক তেমনটাই এখানে পেয়েছি। এখানকার এক একটা জায়গায় এক এক রকম দেখলাম এক জায়গায় কাঠ আছে, এক জায়গায় পাথর আছে, এক জায়গায় কাদা আছে। যখন আমরা প্রাকৃতিক পরিবেশ পেতে ইচ্ছুক হই, তখন আমরা বোটানিক্যাল গার্ডেন আসি, যে প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যাবে এখানে। তো এইখানে এসে আর একটা নতুন জিনিস জানলাম যে এখানে গ্রামের ফিলও পাওয়া যায়, কিন্তু গ্রামে আমরা সাধারণত খালি পায়ে হেঁটে থাকি। তো এখানে এসে খালি পায়ে হেঁটলাম। আমি নিজে অনেকদিন পর আসলে মাটিতে হাঁটলাম, কারণ ঢাকা এটার সুযোগ নাই, আর বাচ্চারা তো এটা ওদের জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো সেদিক দিয়ে এটা অনেক মজা লাগছে আমাদের সবার। জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক বলছেন, নাগরিকদের প্রকৃতির প্রতি আরও সংবেদনশীল ও যত্নবান করতে এমন আয়োজন। ঢাকা মহানগরীতে আসলে পলিউটেড সয়েল এবং পলিউশনের কারণে বা ওভার পপুলেশনের কারণে যে এখানে একটু স্পেস নাই যেখানে কি নির্মলভাবে বা নিরাপদভাবে মানুষজন স্বাভাবিকভাবে হাঁটবে। তো এটা আসলে এটা একটা আয়োজন যে এই রাস্তায় আসুন। প্রকৃতির সান্নিধ্যে সুস্থ বিনোদনের জন্য বোটানিক্যাল গার্ডেনে সরকারি উদ্যোগের পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও প্রকল্প গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।